আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাফায় হামাসের হামলায় 19 ইসরায়েলি সেনা নিহত, পরপর 3টি বোমা বিস্ফোরণে উড়ে গেল হায়না সেনাদের খণ্ড বিখণ্ড লাশ। একটি বাদে ফ্লোরিডার সব জাহাজ আটক। ফ্লোটিলায় হামলা, ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করল কলম্বিয়া। চরম বিপাকে ট্রাম্প, 7 লাখ ফেডারেল কর্মীকে ছাঁটাইয়ের শঙ্কা, শাটডাউন এড়ানোর উপায় দেখছে না যুক্তরাষ্ট্র। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার ইরান ও পাকিস্তানের। সুমুদ নৌবহর থেকে আটক মালয়েশিয়ানদের মুক্তি না দিলে ট্রাম্পকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি। পাকিস্তানকে উগ্র হিন্দুত্ববাদী রাজনাথের হুঁশিয়ারি, ইতিহাস ভূগোল বদলে দেব। ফ্লোটিলা থেকে নেলসন ম্যান্ডেলার নাতি আটক, গুরুতর অপরাধ বলল দক্ষিণ আফ্রিকা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। রাফায় হামাসের হামলায় 19 ইসরায়েলি সেনা নিহত, পরপর 3টি বোমা বিস্ফোরণে উড়ে গেল হায়না সেনাদের খণ্ড বিখণ্ড লাশ। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর উপর ধারাবাহিক হামলা চালিয়ে 19 জন সেনাকে হত্যা করার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা এই দাবি করে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলুর প্রতিবেদন থেকে এমনটাই জানা যায়। হামাস জানায়, পূর্ব রাফার মসজিদের কাছে একটি 7 সদস্যের ইসরায়েলি সেনা দলের উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়, যাতে ওই ইউনিটের সকল সদস্য নিহত হয়। এর আগে একই এলাকার আল ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভেতরে অবস্থানরত ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটের উপর হামলা চালানোর কথা জানায় ব্রিগেডটি। ওই ইউনিটে থাকা 12 জন সেনা অ্যান্টি পার্সোনেল ও অ্যান্টি আর্মর শেলের আঘাতে নিহত হয়েছে বলে দাবি করে তারা। হামাসের ভাষ্য অনুযায়ী ওই বাড়িতে বিস্ফোরণের পর ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং আহতদের সরিয়ে নিতে ইসরায়েলি হেলিকপ্টার নামতে দেখা গেছে। এছাড়া পূর্ব রাফার আল জেনিনা পাড়ায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষ চলছে বলেও জানায় আল কাসাম। তবে এইসব ঘটনার ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। প্রথম বিস্ফোরণে কিছু সেনা আহত হলে তাদের সহায়তায় এগিয়ে আসা সেনার দলই দ্বিতীয় বিস্ফোরণের শিকার হন। এই হামলা ইসরায়েলি বাহিনীর উপর দখলদার বাহিনীর ক্ষয়ক্ষতির হারকে নতুন রেকর্ডে নিয়ে গেছে। গত 3 সপ্তাহে খান ইউনিস ও সুজাইয়া এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের বিশেষ বাহিনীগুলোর একাধিক সুনির্দিষ্ট ও পরিকল্পিত হামলা এই পরিস্থিতি সৃষ্টি করেছে। সম্প্রতি সংঘটিত সবচেয়ে আলোচিত অভিযানের মধ্যে রয়েছে খান ইউনিসে সাঁজোয়া যান লক্ষ্য করে বোমা হামলা ও তা পুড়িয়ে দেওয়া, যেখানে ভেতরে থাকা ইসরায়েলি সেনারাও প্রাণ হারায়। অন্যদিকে সুজাইয়ার আল হুদা স্কয়ারে কয়েকদিন আগে চালানো একটি দীর্ঘস্থায়ী ও দুঃসাহসিক অভিযান নতুন মাত্রা যোগ করেছে, যা আগে দেখা যায়নি। এই ঘটনাগুলো ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর কৌশলগত উন্নয়ন, স্থলযুদ্ধের দক্ষতা ও একাধিক ফ্রন্টে সমন্বিত হামলা চালানোর সক্ষমতার ইঙ্গিত দিচ্ছে। ফলে ইসরায়েলি বাহিনীর জন্য গাজায় চলমান লড়াইয়ের বাস্তবতা দিন দিন আরো কঠিন হয়ে উঠছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ত্রাণবাহী ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। এদিকে ইসরায়েলি নৌ কমান্ডোর গাজামুখী ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলা থেকে তুরস্কের 30 জন নাগরিককে গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইস্তানবুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনীর কিছু সদস্যদের হামলার পর গ্রেফতার হওয়া তুরস্কের নাগরিকদের বিষয়টি নিয়ে এই তদন্ত চলছে। খবর আল জাজিরার। ইস্তানবুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশনের উদ্ধৃতি দিয়ে বলেছে, তারা ক্রমবর্ধমান লুটপাট, বস্তুগত ক্ষতি এবং নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখবে। তুর্কি
তুর্কি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি বাহিনী তুরস্কের মোট 30 জন নাগরিককে ধরে নিয়ে গেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কোনো নৌকাই সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনি নৌ অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টায় সফল হয়নি। মন্ত্রণালয় আরো জানায় সকল যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। তাদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে। একটি জাহাজ এখনো রয়ে গেছে জানিয়ে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, যদি এটি একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা করে এবং অবরোধ লঙ্ঘন করে তবে তাকেও প্রতিরোধ করা হবে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্র পথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌযান এবং 44টি দেশের 500 মানুষ। এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। সূত্র আল জাজিরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা এবং আটকের ঘটনার পর নিজ দেশ থেকে ইসরায়েলের সব কূটনৈতিক প্রতিনিধি বহিষ্কারের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। গাজায় মানবিক সাহায্য নিয়ে যাওয়া নৌবহর থেকে 2 কলম্বিয়ান নাগরিক মানুয়েলা বেদোয়া ও লুনা বারেত্তোকে আটকের পর এই নির্দেশ দেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘটনাটিকে নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে আখ্যা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। বলেন, আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এই ঘটনা। প্রেসিডেন্ট পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সতর্ক করে বলেছেন, এই অভিযোগ যদি সত্য হয় তবে এটি বেনিয়ামিন নেতানিয়াহুর আরেকটি আন্তর্জাতিক অপরাধ হিসেবেই গণ্য হবে। তিনি আরো ঘোষণা দেন যে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করা হয়েছে। এর আগেই তিনি চুক্তি স্থগিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। উল্লেখ্য, পেট্রো ইতিমধ্যেই 2024 সালের মে মাসে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। তবে এবার তিনি অতিরিক্ত পদক্ষেপ নিয়ে অবশিষ্ট কূটনীতিক প্রতিনিধিদেরও কলম্বিয়ার ভূখণ্ড ত্যাগের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় মামলা করবে, যার মধ্যে ইসরায়েলি আদালতের মামলা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আইনজীবীদের কলম্বিয়ার আইনি টিমকে সহায়তার আহ্বান জানান প্রেসিডেন্ট পেট্রো। 7 লাখ ফেডারেল কর্মীকে ছাঁটাইয়ের শঙ্কা, শাটডাউন এড়ানোর উপায় দেখছে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মী বা কেন্দ্রীয় সরকারের কর্মীদের 2 দিনের মধ্যে ব্যাপকভাবে ছাঁটাই করা শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে আইন প্রণেতারা 7 বছরের মধ্যে প্রথমবারের মতো সরকারি বা এই শাটডাউন বা অচলাবস্থার জন্য একে অপরকে দোষারোপ করছেন। রিপাবলিকান এবং ডেমোক্রেটরা মধ্যরাতের সময়সীমার আগে নতুন একটি ব্যয় পরিকল্পনায় একমত হতে না পারায় বুধবার থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আপোষ করতে ইচ্ছুক এমন লক্ষণ কোনো পক্ষের মধ্যেই দেখা যাচ্ছে না। একই সাথে এই অচলাবস্থা শুরুর কয়েক ঘন্টা পরেই তা বন্ধের জন্য একটি ভোট করার উদ্যোগও ব্যর্থ হয়েছে। তখন থেকেই সিনেট মুলতবি রয়েছে, যা এই অচলাবস্থাকে দীর্ঘায়িত করতে পারে। লাখ লাখ কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কা বাড়াচ্ছে। বুধবার বিকেলে হোয়াইট হাউসের এক ব্রিফিং এ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সাথে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিত হওয়া ছিল বিরল ঘটনা। এই অচলাবস্থা নিয়ে ডেমোক্রেটদের বিরুদ্ধে রাজনৈতিক খেলা খেলার অভিযোগ করেছেন ভ্যান্স। যদি আমেরিকান জনগণের উপর এর প্রভাব নিয়ে এতই উদ্বিগ্ন হয় তাহলে তাদের চিন্তিত হওয়াই উচিত। তাদের যেটা করা উচিত তা হলো সরকারের কর্মকাণ্ড আবার চালু করা। আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই সেটা নিয়ে অভিযোগ করা উচিত নয়, ডেমোক্রেটদের উদ্দেশ্যে বলেন তিনি। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে অনেক সরকারি সংস্থা কংগ্রেস থেকে অনুমোদিত বার্ষিক তহবিলের উপর নির্ভর করে। প্রতি বছর কেন্দ্রীয় সরকারের আওতাধীন এই সংস্থাগুলো তাদের অনুরোধ জমা দেয়, যা কংগ্রেসকে পাশ করতে হয় এবং প্রেসিডেন্টকে পরবর্তী অর্থ বছরের জন্য বাজেট আইনে স্বাক্ষর করতে হয়। 1 অক্টোবর যুক্তরাষ্ট্রের নতুন অর্থ বছর শুরু হওয়ার আগে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে শাটডাউন তৈরি হয়। এর ফলে অপ্রয়োজনীয় বলে বিবেচিত সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। অনেক জরুরি সেবাও
বিঘ্নিত হয়। এরই মধ্যে লেভিট জানিয়েছেন, শাটডাউনের কারণে 2 দিনের মধ্যেই ব্যাপক হারে চাকরি থেকে ছাঁটাই করা শুরু হবে। মাঝে মাঝে আপনাকে এমন কিছু করতে হয় যা আপনি চান না, বলেন মিস লেভিট। তিনি আরো যোগ করেন, ডেমোক্রেটরা আমাদের এই পরিস্থিতির মধ্যে ফেলেছে। এটা ছিল 2 দলের মধ্যে তিক্ত ব্লেম গেম বা পাল্টাপাল্টি অভিযোগের সবশেষ পরিস্থিতি। সিনেটের শীর্ষ ডেমোক্রেট সদস্য চাক শুমার এর আগেই রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্রেটদের অর্থায়ন পরিকল্পনা মেনে নিতে বুলি বা হয়রানি করার অভিযোগ করেছিলেন। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার ইরান ও পাকিস্তানের। প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে নতুন করে ঘনিষ্ঠ হল ইরান ও পাকিস্তানের কূটনৈতিক যোগাযোগ। 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোন আলাপে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে এই আলাপ অনুষ্ঠিত হয়। আলাপচারিতায় 2 পক্ষেই দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং সহযোগিতার ক্ষেত্রে আরো বিস্তৃত করার উপর জোর দেন। এই সময় তারা বহুপাক্ষিক আন্তর্জাতিক ফোরামগুলোতেও পারস্পরিক সমন্বয় বাড়ানোর প্রতিশ্রুতি দেন। এর আগে চলতি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক ফেডারেল মন্ত্রী মোহাম্মদ রেজা হায়াত হররাজও ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছিলেন। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় যখন রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা বাড়ছে, তখন ইরান ও ইসলামাবাদের এই যৌথ অঙ্গীকার আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় নতুন আশার সঞ্চার করেছে। 2 দেশের এই বার্তা কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের সীমায় আবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। গাজামুখী সুমুদ নৌবহর থেকে আটক মালয়েশিয়ান কর্মীদের মুক্তি না দিলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বেসরকারি সংস্থা উমনো ইয়ুথ। সংগঠনের প্রধান ডক্টর আকমল সালেহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয় তবে ট্রাম্পের কুয়ালালামপুর সফরের সময় দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে। ফেসবুক পোস্টে তিনি লিখেন, যদি আমাদের কর্মীদের মুক্তি না দেওয়া হয় তবে আমরা সরকারকে ট্রাম্পের আমন্ত্রণ বাতিল করার দাবি জানাই। অন্যথায় মালয়েশিয়ায় তার সফরের প্রতিটি পদক্ষেপই উমনো ইয়ুথের প্রতিবাদের মুখোমুখি হবে। মালয়েশিয়ানদের ওপর হামলা মানে গোটা জাতিকে আঘাত করা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে ইসরায়েলের কাছে 12 জন মালয়েশিয়ান বন্দী হয়েছেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবকদের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখা হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত আপডেট দেওয়া হবে। আনোয়ার ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, সরকার তাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। একই সঙ্গে তিনি জনগণকে স্বেচ্ছাসেবকদের জন্য প্রার্থনায় সামিল হওয়ার আহ্বান জানান। ভারত পাকিস্তান সংঘাতের নতুন ক্ষেত্র। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের সার্ক্রিক সীমান্ত। বিতর্কিত ওই এলাকায় পাকিস্তান সম্প্রতি নতুন করে সেনা সমাবেশ শুরু করায় উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার সরাসরি হুঁশিয়ারি দিলেন ইসলামাবাদকে। দশেরা উৎসব উপলক্ষে গুজরাটের ভুজে ভারতীয় সেনার শস্ত্র পূজা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজনাথ। সেখানে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রাজনাথ বলেন, সার্ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাবে এমন প্রত্যাঘাত হবে যার অভিঘাতে ইতিহাস এবং ভূগোল উভয়ই বদলে যাবে। সাম্প্রতিক অপারেশন সিন্দুর এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, পাকিস্তানকে মনে রাখতে হবে করাচি যাওয়ার একটি পথ কিন্তু এই খাড়ি হয়ে। প্রসঙ্গত, সিন্ধু নদের বদ্বীপে তৈরি হয়েছে প্রায় 96 কিলোমিটার দীর্ঘ খাড়ি বেষ্টিত অঞ্চল সার্ক্রিক। জম্মু ও কাশ্মীরের মতোই এই অঞ্চলটির সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘ বিতর্ক রয়েছে। কচ্ছের রনের পশ্চিমে অবস্থিত নালা এবং জলাভূমি এলাকা পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে আলাদা করে রেখেছে গুজরাটকে। এই অঞ্চলে নজরদারির দায়িত্বে রয়েছে বিএসএফ এর বিশেষ বাহিনী ক্রিক ক্রোকোডাইল। 1999 সালে সার্ক্রিক এলাকাতে অনুপ্রবেশকারী পাক নজরদার বিমানকে ধ্বংস করার দাবি করেছে ভারতীয় বিমান সেনা। ওই ঘটনায় পাকিস্তান
পাকিস্তানের 16 জন সেনা নিহত হয়েছিলেন। সম্প্রতি সার্ক্রিক অঞ্চলে নতুন করে পাকিস্তানের সেনার সংখ্যা বৃদ্ধি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলাকে আটক করেছে ইসরায়েল। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ এনেছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নেলসন ম্যান্ডেলার নাতি সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সকল কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান। প্রেসিডেন্ট বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বাধা দান, গাজার দুর্ভোগ দূরীকরণ এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত বৈশ্বিক সংহতি ও অনুভূতির বিরুদ্ধে ইসরায়েলের আরেকটি গুরুতর অপরাধ। রামাফোসা আরও অভিযোগ করেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর নৌবহর আটকে দেওয়া ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর আদেশ লঙ্ঘন করেছে। দক্ষিণ আফ্রিকা থেকে নৌবহরে যোগদানের আগে ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা বার্তা সংস্থা রয়টার্সকে একটি বিবৃতি দেন। তিনি বলেন, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনিদের জীবন বর্ণবাদের অধীনে কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের অভিজ্ঞতার চেয়েও খারাপ। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাফায় হামাসের হামলায় 19 ইসরায়েলি সেনা নিহত। পরপর 3টি বোমা বিস্ফোরণে উড়ে গেল হায়েনা সেনাদের খণ্ড বিখণ্ড লাশ। একটি বাদে ফ্লোরিডার সব জাহাজ আটক। ফ্লোটিলায় হামলা, ইসরায়েলের সব কূটনৈতিক বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করল কলম্বিয়া। চরম বিপাকে ট্রাম্প, 7 লাখ ফেডারেল কর্মীকে ছাঁটাইয়ের শঙ্কা। শাটডাউন এড়ানোর উপায় দেখছে না যুক্তরাষ্ট্র। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার ইরান ও পাকিস্তানের। সুমুদ নৌবহর থেকে আটক মালয়েশিয়ানদের মুক্তি না দিলে ট্রাম্পকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি। পাকিস্তানকে উগ্র হিন্দুত্ববাদী রাজনাথের হুঁশিয়ারি, ইতিহাস ভূগোল বদলে দেব। ফ্লোটিলা থেকে নেলসন ম্যান্ডেলার নাতি আটক, গুরুতর অপরাধ বলল দক্ষিণ আফ্রিকা। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।